নিজেকে মেয়র ঘোষণা দিয়ে কর্মচারীদের নিয়ে নগর ভবনে সভা করেছেন ইশরাক হোসেন। আপনার নামের সাথে মেয়র কেন লিখছে এটা জানতে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, জোর করে মেয়র হতে গিয়ে এবার ফেসে গেলেন ইশরাক হোসেন, তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। দর্শক জানিয়ে দিব এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য, সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো, তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার নামের সাথে মেয়র কেন লিখছে এটা জানতে? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল, দয়া করে সেই গ্যাজেটটি আপনারা পুনরায় পড়বেন। যদি আপনাদের সেটি সংগ্রহ করতে অসুবিধা হয় আমাদের কাছে বললে আমরা সেটা একটা কপি আপনাদেরকে দিতে পারবো, তাহলে হয়তো আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। স্থানীয় সরকার আইন এবং ঢাকা সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড। তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি জনগণ চাচ্ছে এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে 1 থেকে একটি সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, জরুরি সেবা চালু ছিল। অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্যে পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে, এটি আমি করছি। কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদামে নিয়ে আমি বসে পড়তাম। ধন্যবাদ। এই জরুরি সেবাগুলো আপনারা জেনে থাকবেন যে এটা ওয়ার্ড পর্যায় থেকে সবসময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে। অতএব যারা এই জরুরি সেবাটি দিবেন তারা এই নগর ভবনে তাদের অফিস করার কোনো বিষয় নেই, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে, যেটি আমি আগেই বলেছি। শুরুর থেকে যখন থেকে এই আন্দোলনটি শুরু হয় তখন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলনেও যারা যুক্ত রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাটি শুরু থেকেই দিয়ে এসেছি, যাতে করে জনগণ তার জরুরি সেবাটি নিয়মিতভাবে পেয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আমি একটি ভয়াবহ সংবাদ বলব, কালকে স্থানীয় সরকার উপদেষ্টা সচিব ভূঁইয়া তার অফিসারদের নির্দেশ দিয়েছে যে আপনারা সিটি কর্পোরেশনের গাড়ির জ্বালানি বন্ধ করে দেন। জ্বালানি বন্ধ করে দিলে এখানে গার্বেজ, এখানের ময়লা আবর্জনা ফেলা যাবে না, শহর নোংরা হবে, এর দায়িত্ব আমাদের উপরে পড়বে। এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই। কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে।
এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হচ্ছে সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব, এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা। যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার খুবই সীমিত সময়ের জন্য দায়িত্ব গ্রহণ করেছে তার কিছু নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, এর মধ্যে আসলে এ ধরনের উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়নের পথে যাওয়াটা একটু টাফ। আমাদের গভর্নমেন্টের যেই আসলে প্রসিজিওর সেটা ফলো করে একটা উদ্যোগ বাস্তবায়ন করা একটু মুশকিল, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি যখন উত্তরবঙ্গ সফরে যাই তখন প্রত্যেকটা উপজেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে উপজেলার শিক্ষার হার কিছু কিছু জায়গায় আমি 42%ও পেয়েছি, যেটা আমাদের জাতীয় গড়ের অর্ধেকের কাছাকাছি। তো স্বাভাবিকভাবেই এটা দেখে আসলে বোঝা যায় একটা ইন্ডেক্স যে আসলে আমাদের সেখানে শিক্ষার কি অবস্থা এবং সার্বিক ওই এলাকাগুলোর উন্নয়নের কি অবস্থা, মানদণ্ডটা বোঝা যায়। সেই জায়গা থেকে আমাদের একটা উদ্যোগ ছিল যে যেই উপজেলাগুলোতে প্রাথমিকভাবে শিক্ষার হার জাতীয় গড়ের থেকে কম সেই উপজেলাগুলোতে আমরা পাবলিক লাইব্রেরি স্থাপন করব। এবং আপনারা জানেন যে এটার জন্য ওইভাবে বাজেটে বরাদ্দ না থাকে, আমাদের যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে আমরা উদ্যোগটা নিয়েছি, যে কারণে মাত্র 23 কোটি টাকা আমরা 44টা উপজেলায় পাবলিক লাইব্রেরি করছি। এবং আমাদের লক্ষ্য থাকবে যে এটা সারা দেশের প্রত্যেকটি উপজেলায় যেখানে এরকম ডেডিকেটেড পাবলিক লাইব্রেরি নেই সবগুলো উপজেলায় আমরা এটা বাস্তবায়ন করব। আমরা একটা প্রজেক্ট নিয়ে দ্রুতই সেটা বাস্তবায়নের পথে এগিয়ে যাব। এই 44টা উপজেলা হচ্ছে জাস্ট স্টার্টিং, সব উপজেলাতেই আমরা এটা বাস্তবায়ন করব। তবে আমাদের ফোকাস এরিয়া থাকবে একটা আধুনিক মানসম্মত লাইব্রেরি, যেখানে আসতেও এই যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল যে এখন তথ্য প্রযুক্তির যুগে সবাই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে। শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে, এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের বাজেটেও খুব বেশি অ্যাম্বিশিয়াস বাজেট আমরা রাখিনি, যথাসম্ভব যতটুকু প্রয়োজন। 53 লক্ষ টাকা একটা লাইব্রেরির জন্য খুব বেশি কিছু না। আমরা 40টা লাইব্রেরি করছি উইদিন 23 CR, সেটা রাখার চেষ্টা করেছি। এর বাইরে আপনারা জানেন যে বিগত সময়ে যে কিছু এলাকাগুলোর প্রতি রাজনৈতিক এক ধরনের প্রতিহিংসা ছিল বিগত সরকারের, এবং সে কারণে কিছু এলাকায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নের ক্ষেত্রেই ডিসপ্যারিটির শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলোতে স্থানীয় সরকার বিভাগের যে উন্নয়ন কার্যক্রম আছে সেগুলোকে রিলোকেট করার চেষ্টা করছি এবং আমাদের অনেকগুলো প্রজেক্ট আপনারা জানেন রিভিউ হয়েছে, ডিপিপি রিভিউ করে আমরা মোটামুটি চেষ্টা করেছি যাতে করে উন্নয়নমূলক কার্যক্রমগুলোর একটা সুষম বন্টন নিশ্চিত। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।